আসসালামু আলাইকুম প্রিয় দর্শক। অন্য মঞ্চের আলাপচারিতায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ব্রেকিং নিউজ। রাষ্ট্রপতি শাহাবুদ্দিন তার ফেসবুকে ঘোষণা দিয়েছে, কমরেড বের হয়ে এসো, তাড়াতাড়ি তোমরা রাষ্ট্র দখল করো, অথবা আওয়ামী লীগ তোমরা রাজপথে নামো, আমি তোমাদের সাথে আছি, অথবা আর্মিকে পাওয়ার ওভার হ্যান্ড ওভার করে দিচ্ছি, অথবা ডক্টর ইউনূসের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করলাম। এই রকম কোনো মেসেজ যদি আমাদের রাষ্ট্রপতির ফেসবুক আইডি থেকে আসে, মুহূর্তের মধ্যে সারা বাংলাদেশে কি পরিস্থিতি হবে। যমুনায় সেনা প্রধান জেনারেল ওয়াকার খান প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের সাথে দেখা করেছে। জেনারেল ওয়াকার খান ডক্টর ইউনূসকে বলেছেন, স্যার, বর্তমানে দেশের যে অবস্থা এবং আন্তর্জাতিক যে পরিস্থিতি, তাতে বোধহয় আপনার চলে যাওয়াই মঙ্গল। আর বাংলাদেশ এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছে, তাতে যে কোনো সময় সামরিক আক্রমণের শিকার হতে পারে। প্লাস যাদের নেপথ্য পৃষ্ঠপোষকতায় এই গত বছরের জুলাই আগস্টের জঙ্গি অভ্যুত্থানটি হয়েছিল, তারাও সেই ডিপ স্টেট তাদের পলিসি বদলেছে। সো সামগ্রিক বিবেচনায় জেনারেল ওয়াকারের মনে হয়েছে যে ডক্টর ইউনূসের চলে যাওয়াটাই এখন সবচেয়ে ভালো। আপনারা যারা আমার অনুষ্ঠানটি নিয়মিত দেখেন, তারা জানেন যে কদিন আগে একজন উচ্চ পদস্থ সামরিক কর্মকর্তা, যে জেনারেলরা, লেফটেন্যান্ট জেনারেল এবং জেনারেল ওয়াকারদের যে ভার্চুয়াল মিটিং হয়েছিল, সেই মিটিংয়ে তারা কিছু কথা বলেছিল। যেমন আর্মি কোনো বিতর্কিত নির্বাচনের অংশ হতে চায় না, আর্মি চায় একটা ইনক্লুসিভ নির্বাচন, এরকম কিছু আলোচনা হয়েছিল। এবং সেই ভার্চুয়াল আলোচনার ভিডিওটা জেনারেল ওয়াকার সেই উচ্চপদস্থ সামরিক কর্মকর্তাকে দিয়ে যমুনায় ডক্টর ইউনূসের কাছে পাঠিয়েছিলেন। এই যে ভিডিওটা পাঠিয়েছেন, এটি জানার পরে অন্যান্য উচ্চপদস্থ সামরিক কর্মকর্তারা খুব ক্ষোভ প্রকাশ করেছে যে কেন তারা জেনারেলের সাথে কথা বলেছে, কেন জেনারেল ওয়াকার সেই ভিডিও ডক্টর ইউনূসের কাছে দিলেন। আমার যেটা মনে হয় যে জেনারেল ওয়াকার, যেহেতু তার অনেকগুলো মুখ, তাকে চেনা খুব কঠিন, এবং যেহেতু তার অন্তরে জামাত, সে ডক্টর ইউনূসের কাছে ওই ভিডিও দিয়ে বলেছে যে, বোঝাতে চেয়েছে যে আমি কি করব, এটা সবার ধারণা। সো হি ইজ প্লেইং অল অ্যারাউন্ড। তো এটা তিনি বলেছেন। ডক্টর ইউনূস এই কোনো কমেন্ট করেননি, এটা শুনেছেন, কিন্তু তিনি বলেননি যে হ্যাঁ যাওয়া উচিত বা অনুচিত। কিন্তু আমার এই প্রসঙ্গে আমার কিছু ব্যক্তিগত অবজারভেশন আছে। ডক্টর ইউনূস একজন প্রচন্ড ক্ষমতা লোভী লোক। তিনি কোনো একটা পদে বসলে সেটা ছাড়তে চান না। এই যে গ্রামীণ ব্যাংকের তিনি যে এমডি ছিলেন, রিটায়ারমেন্টের বয়স ছাড়িয়ে আরো অনেক পরেও তিনি কিন্তু এই পদ থেকে সরতে চাননি। সরকার তাকে সরিয়ে দিয়েছে, তার বিরুদ্ধে তিনি আইনি লড়াই করেছেন এবং সর্বোচ্চ পর্যায় পর্যন্ত। পরে আইনি ভাবে হেরে তিনি এই পদটি ছেড়েছেন। সুতরাং তার মতো একজন লোভী লোক এবং প্রচন্ড গোয়ার, কারো কথা শোনে না, প্রচন্ড প্রতিহিংসা পরায়ণ একজন মানুষ, এবং তিনি যে কারো কথা শুনে এই চিফ অ্যাডভাইজারের মতো একটা লাভজনক পদ ছেড়ে চলে যাবেন, এটা মনে হয় না কেউ বিশ্বাস করে। এর আগে তিনি আওয়ামী লীগের 15 বছর 6 মাস 8 দিনে অর্থনৈতিকভাবে যতটা ক্ষতির সম্মুখীন হয়েছেন, এই জরিমানা টানা দেওয়া, তিনি নাকি প্রত্যেকটা টাকা সুদে আসলে সরকারি কোষাগার থেকে আদায় করে নিয়েছেন, এবং এর সব ডকুমেন্ট গভর্নমেন্টের কাছে আছে। তিনি কারো কথা শোনেন না। তিনি তার কারণে অনেক আন্তর্জাতিক মিত্র শত্রুতে পরিণত হয়েছে। তিনি তিনি যেটা বোঝেন তার বাইরে কোনো কিছুতেই তিনি কান দেন না। এমনকি উপদেষ্টাদের সাথেও তার নানান বিষয়ে মত পার্থক্য দেখা গেছে। কিন্তু শুনলাম যে ডক্টর আলী রিয়াজ নাকি ইউনূসের উপরে অভিমান করে চলে গেছেন। সো হি ইজ এ ম্যান লাইক দ্যাট। সে প্রচন্ড স্বার্থপর। তো এই লোকটাকে কিভাবে ক্ষমতা থেকে সরাবেন? এই যে আওয়ামী লীগকে যে কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে আওয়ামী লীগের, এটা একক ডক্টর ইউনূসের সিদ্ধান্ত হয়েছে। উপদেষ্টা পরিষদ কিন্তু ডিবেট করেছে অনেকে যে না, এই সিদ্ধান্তটা ভালো হচ্ছে না,
বাট হি ডিডন্ট লিসেন টু এনিওয়ান। এবং এনসিপি, জামাত, শিবির এদের দিয়ে রাজপথে একটা নাটক সাজিয়ে তিনি আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ করিয়াছেন। তো এখন এরকম একটা গোয়ার গোবিন্দকে সরানোর কি উপায় থাকতে পারে যদি স্বেচ্ছায় পদত্যাগ না করে? আবার তিনি যে ফেব্রুয়ারিতে নির্বাচন দিয়ে সসম্মানে চলে যাবেন, সেই সম্ভাবনাও কিন্তু খুব ক্ষীণ, প্রায় শূন্যের কোঠায়। ডক্টর ইউনূসকে সরাবেন কি করে? আমি তো অস্ত্রের মুখে তাকে সরানো ছাড়া কোনো বিকল্প দেখছি না। এবং বাংলাদেশে এর আগে অন্তত ৩ জন রাষ্ট্রপতিকে অস্ত্রের মুখে সরানো হয়েছে। ১৯৭৫ সালের ৩রা নভেম্বর যখন খালেদ মোশাররফরা বিপ্লব করলেন, তখন কিন্তু মুশতাককে অস্ত্রের মুখে ক্ষমতা থেকে সরানো হয়েছে। আবার পরবর্তীতে এই ১৯৭৫ সালের ৬ই নভেম্বর বিচারপতি সায়েম রাষ্ট্রপতির দায়িত্ব নেন এবং ১৯৭৭ সালের ২১শে এপ্রিল পর্যন্ত বিচারপতি সায়েম রাষ্ট্রপতি ছিলেন। এবং সেই সময় একটা মিটিংয়ে বিচারপতি সায়েম বলেছিলেন, জিয়াউর রহমান তখন প্রধান সামরিক আইন প্রশাসক, তো বিচারপতি সায়েম বলেছিলেন যে আমাদের ৬ মাসের মধ্যে নির্বাচন দেওয়া উচিত, একটা নির্বাচিত সরকার আসুক। সেই দিন রাত ২টোর সময় জিয়াউর রহমান বঙ্গভবনে গিয়ে বিচারপতি সায়েমকে বলেছিলেন যে ইউ লুক ভেরি টায়ার্ড, আপনাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, আই থিঙ্ক ইউ শুড রিজাইন বলে পদত্যাগপত্রে সাইন নিয়েছিলেন। এরপরে ১৯৮২ সালের ২৪শে মার্চ সেই এরশাদ গিয়ে সেই সময়ের বিএনপির রাষ্ট্রপতি বিচারপতি আব্দুস সাত্তার তাকে অস্ত্রের মুখে পদত্যাগে বাধ্য করেছিলেন। সেই সময় বিচারপতি সাত্তার শুনেছি যে হি রিয়াক্টেড সিরিয়াসলি, আবার তিনি নাকি সেন্সলেস হয়ে গিয়েছিলেন এবং তিনি বলেছেন যে সংবিধানের কোন ধারায় আপনারা এটা করছেন, বাট এরশাদ অস্ত্রের মুখে তাকে সরিয়ে দিয়েছে। তো এখন এমন একটা পরিস্থিতি চলে গেছে, এমন একটা পরিস্থিতির মুখোমুখি বাংলাদেশ যে ডক্টর ইউনূস যদি স্বেচ্ছায় না যায় তাহলে হয়তো তাকে সরিয়ে দিতে হবে, কিন্তু তাকে গান পয়েন্টে সরাবে কে? এই যে জেনারেল ওয়াকার, তাকে তো এখন কেউ বিশ্বাস করে না। এমনকি এই যে তিনি মাঝে মধ্যে বলেন ইনক্লুসিভ নির্বাচন দিতে হবে, কোনো বিতর্কিত নির্বাচনে আমরা যাব না, এটা হলো এখন 90% আর্মি অফিসারের বক্তব্য। তিনি তাদের হয়ে এই কথাগুলো বলেন, কিন্তু তিনি কি আসলেই অন্তরে এই কথাটা বিশ্বাস করেন? জেনারেল ওয়াকারের ধ্যান জ্ঞান একটাই, সেটা হলো জামাতকে ক্ষমতা আনা। কিন্তু সে একটু বাটে পড়ছে, একদিকে তার বাহিনী তার পক্ষে নাই, আর একদিকে তিনি এতদিন যে বলতেন মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, মার্কিন ডিপ স্টেট, এখন মার্কিন ডিপ স্টেটের পলিসিও বদলে গেছে। সুতরাং জেনারেল ওয়াকার যে সবার সাথে খেলছিল, ভারতের সাথে, ইউনূসের সাথে, বিএনপির সাথে, সবার সাথে খেলে তিনিও লেদায় ফেলছেন। সো জেনারেল ওয়াকারেরও যে খুব একটা ভালো সময় যাচ্ছে তা বলা যাচ্ছে না, কারণ সে সবার সাথে প্লে করতেছে। তো এই অবস্থায় এখন বাংলাদেশ যেখানে এসে দাঁড়িয়েছে, সেখানে ডক্টর ইউনূস হ্যাজ টু গো, তাকে যেতে হবে বাংলাদেশের বৃহত্তর মঙ্গলের জন্য, কিন্তু তার প্রস্থানটা কিভাবে হবে সেটাই এখন $1 মিলিয়ন প্রশ্ন। নির্বাচন কমিশনের পক্ষ থেকে বলা হচ্ছে আগামী সপ্তাহের যে কোনো দিন তাফসিল ঘোষণা হতে পারে। তারপরও ফেব্রুয়ারিতে আদৌ নির্বাচন হবে কি না তা নিয়ে সংশয় আছে বহু মানুষের। এরই মধ্যে সরকার অনুমোদিত দলগুলো কে কার সঙ্গে ফিরবে, কার সঙ্গে কার হবে জোট, তা নিয়ে বেঁধে আছে পাহাড় সমান গন্ডগোল। দলের ভিতরেও বিশৃঙ্খলার শেষ নেই। ভোটের মাঠে নামার প্রস্তুতি দূরের কথা, প্রধান দলগুলোতে নেমেছে নেতৃত্বের বিপর্যয়। এর মধ্যে বেগম খালেদা জিয়ার অসুস্থতা, তারেক রহমানের দেশে না আসা তৈরি করেছে নতুন সংকট। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তোপ দাগিয়েছেন তার প্রধান প্রতিপক্ষ জামাত ইসলামের বিরুদ্ধে। তবে ঘরের ভেতরে এসব সমস্যাকে ছাড়িয়ে বাংলাদেশের আগামী সংসদ নির্বাচনের সুতোয় টান লাগছে বঙ্গোপসাগরের ওপার থেকে। সূত্রগুলো বলছে অংশগ্রহণমূলক নির্বাচনের জন্য পর্দার আড়াল থেকে যে আন্তর্জাতিক চাপের কথা এতদিন শোনা যাচ্ছিল, সেটি খুব শিগগিরই প্রকাশ্য হতে শুরু করবে। গত শুক্রবার যুক্তরাষ্ট্রের বহুল আলোচিত ন্যাশনাল সিকিউরিটি স্ট্র্যাটেজি বা জাতীয় নিরাপত্তা কৌশল নথি প্রকাশ হওয়ার পর দক্ষিণ এশীয় অঞ্চলকে ঘিরে আন্তর্জাতিক রাজনীতির মেরুকরণ নতুন করে মনে নিতে শুরু করেছে। এনএসএস এর ওই নথি অনুযায়ী
দক্ষিণ এশিয়ায় চীনের ক্রমবর্ধমান প্রভাব মোকাবেলায় যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত অংশীদার এখন ভারত। আর গত 16 মাস ধরে শীতল সম্পর্ক আর বাংলাদেশ সরকারের সাথে পাকিস্তানের সখ্যতার কারণে দিল্লির মাথা ব্যথা এখন বাংলাদেশ। সূত্রগুলো বলছে, বাংলাদেশের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ইস্যুটি নিয়ে কৌশলগত অংশীদার ভারতের লাইনে হাঁটতে শুরু করেছে মার্কিন যুক্তরাষ্ট্র। ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে শিগগিরই স্টেট ডিপার্টমেন্টের একজন উচ্চপদস্থ কর্মকর্তা দূত হিসেবে আসছেন বাংলাদেশে। সূত্রমতে তারপরই পাল্টে যেতে পারে দৃশ্যপট। আর তাহলে নির্বাচন নিয়ে এখন যে অস্পষ্টতা সেটি আরো বেড়ে যাবে, ঝুলে যেতে পারে ইতিহাস সেরা নির্বাচন। দর্শক, এই সময় দেশের সবচেয়ে আলোচিত ইস্যু কি? এমন প্রশ্নে অনেকে অনেক ধরনের উত্তর দিতে পারেন। সবচেয়ে আলোচিত হচ্ছে বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার গুরুতর অসুস্থতার প্রসঙ্গ। এর রেশ ধরে তারেক রহমানের দেশে না ফেরা এবং সবশেষ জুবাইদা রহমানের লন্ডন থেকে উড়ে আসা গুরুত্ব পাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। সংবাদ মাধ্যমগুলো বিরামহীনভাবে দিচ্ছে প্রতি ঘন্টার আপডেট। এর বাইরে প্রতিদিন হাজির হচ্ছে নতুন নতুন ইস্যু। অর্থনীতির দুরবস্থা, সাধারণ মানুষের জীবন মানের অবনতি কিংবা বন্দর ইস্যুতে আন্দোলন নিয়ে কথা হচ্ছে। আসছে অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যাপারে বিদেশি চাপ, আইন শৃঙ্খলার দুরবস্থা, উগ্রপন্থার উত্থানের দিকগুলো। তবে এখন থেকে মাত্র 2.5 মাস পরে সরকার ঘোষিত ইতিহাসরা নির্বাচন নিয়ে আলোচনাটি কেবল অনুপস্থিত। সরকার বা নির্বাচন কমিশনের কিছু বক্তব্য বিবৃতির মাঝে সীমাবদ্ধ নির্বাচন প্রস্তুতি। সংবাদ মাধ্যম ও খবরগুলো আসছে গুরুত্বহীনভাবে, আবার প্রতিদিনের আলোচিত সংবাদের তালিকাতেও এগুলোর ছাই হচ্ছে না। সারা দেশের অবস্থা দেখে আর কিছুদিন পরেই যে জাতীয় নির্বাচন হওয়ার কথা তার কোনো আলামত বোঝা কঠিন। অথচ অধ্যাপক মোহাম্মদ ইউনূস এবং তার পিআর টিম গত 15 মাসে দেশে বিদেশে জোর দিয়ে প্রচার করেছে ভোটের অধিকার তারা ফিরিয়ে এনেছে। তাদের অভিযোগ, আওয়ামী লীগের সময় 3টি নির্বাচনে মানুষ ভোট দিতে না পারায় অগ্নিগর্ভ হয়ে উঠেছিল সারা দেশ। প্রশ্ন হলো, তাহলে ঘোষিত সম্ভাব্য সময়সীমার মাত্র 2.5 মাস আগেও কেন দেখা যাচ্ছে না নির্বাচনী আমেজ? প্রায় 1 দশক মানুষ ভোট বঞ্চিত হয়ে থাকলে এখন নির্বাচনের গন্ধে কেন সাড়া মিলছে না? যদিও 7 ডিসেম্বর প্রধান উপদেষ্টার সাথে সাক্ষাৎ করেছে ইসি। এরপর জানিয়েছে পরের সপ্তাহে যে কোনো দিন ঘোষণা হতে পারে তফসিল। নির্বাচন কমিশনারদের সাথে অধ্যাপক ইউনূসের হাস্যোজ্জ্বল ছবি প্রকাশ পাওয়া সত্ত্বেও শীতের রাতের কুয়াশার মতো চারদিকে নির্বাচন নিয়ে শুধুই অস্পষ্টতা। মানুষের আলোচনায় বহু কিছুই আছে, শুধু নির্বাচন নেই। তবে আগামী ফেব্রুয়ারিতে ইতিহাসরা নির্বাচনের বিষয়ে ধোঁয়াশা থাকলেও একটি বিষয়ে কারো মাঝে সংশয় নেই, তা হলো ভোটের 2.5 মাস আগেও এমন অস্পষ্টতার নজির দেশের ইতিহাসে কখনোই দেখা যায়নি। সেদিক থেকে ঐতিহাসিক নির্বাচনী প্রস্তুতিহীনতার জন্য এরই মধ্যে ইতিহাসে জায়গা করে নিয়েছে অধ্যাপক ইউনূসের অন্তর্বর্তী সরকার। দর্শক, বঙ্গোপসাগরের বড় একটি অংশের দাবিদার বাংলাদেশ, যার নির্বাচন এখন আর শুধু ব্যালট বাক্সের বিষয় নয়, এটা ভূ রাজনৈতিক স্থপতিদের ডিজাইনের অংশ। বাংলাদেশের অভ্যন্তরীণ জটিলতা যখন চরমে, তখনই বৈশ্বিক ভূ রাজনীতি তার খেলা পরিবর্তন করে দিল। গত সপ্তাহে প্রকাশিত মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল বা এনএসএস 2025 আন্তর্জাতিক বিশ্লেষকরা বলছেন, এটি শুধু ওয়াশিংটনের নীতি পরিবর্তন নয়, বরং বিশ্বজুড়ে গণতন্ত্রের উপর আন্তর্জাতিক চাপের মৃত্যুঘণ্টা। এই নথির ছত্রে ছত্রে লুকিয়ে আছে এক গভীর কৌশলগত পরিবর্তন, যা বাংলাদেশের নির্বাচন, স্থিতিশীলতা এবং ভবিষ্যৎ গণতন্ত্রের উপর সরাসরি প্রভাব ফেলতে পারে। কারণ এনএসএস এর ধারাগুলো বলছে ভারতের সঙ্গে যুক্তরাষ্ট্রের এক ধরনের সমঝোতা এখন চূড়ান্ত পর্যায়ে। আবার ভারতের সঙ্গে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকারের সম্পর্ক বেশ শীতল। গণতন্ত্রের প্রতি এই শীতলতা সত্ত্বেও এনএসএস স্পষ্ট করে দিয়েছে যুক্তরাষ্ট্রের প্রধান কৌশলগত ফোকাস ইন্দো প্যাসিফিকের দিকে। চীনকে তারা এখনো প্রধান কৌশলগত হুমকি হিসেবেই দেখছে। কৌশলগত আগ্রহ এবং রাজনৈতিক ব্যান্ডউইথ এখন এই অঞ্চলের দিকেই ফোকাস করছে। ওয়াশিংটন বলছে তারা চীনের সাথে সরাসরি সংঘাতে যাবে না, কিন্তু কৌশলগত মিত্রের মাধ্যমে দক্ষিণ এশীয় অঞ্চলে চীনের লাগাম টেনে ধরবে। দর্শক, মার্কিন যুক্তরাষ্ট্র এখন আর তথাকথিত গণতন্ত্রের জন্য আন্তর্জাতিক ক্লাসরুম তৈরি করতে আগ্রহী নয়। তারা দ্রুত স্থিতিশীলতা চায়, যা চীনের প্রভাব মোকাবেলায় সহায়ক হবে।
যদি ওয়াশিংটন গণতন্ত্রের খাঁচিয়া তৈরি করে থাকে, তবে প্রশ্ন হলো ইন্দো প্যাসিফিকের জন্য তাদের নতুন মন্ত্রণাদ্বন্দ্বটি ধরবে কে? উত্তরটি হলো ভারত। ওয়াশিংটন ভারতকে ইন্দো প্যাসিফিকে চীনের বর্ধিত আত্মবিশ্বাসের বিরুদ্ধে আঞ্চলিক প্রতিরোধক বা জিওপলিটিক্যাল কাউন্টারব্যালেন্স হিসেবে দেখে। একই সাথে ভারতকেও চীনকে এই অঞ্চলের স্থিতিশীলতার জন্য একটি গুরুতর চ্যালেঞ্জ হিসেবে দেখে। নতুন এনএসএস ডকুমেন্ট এই কৌশলগত ঐক্যকে আরো জোরদার করেছে। মার্কিন নীতির এই পরিবর্তন একটি গুরুত্বপূর্ণ বার্তা দেয়, সেটি হলো চীনের মোকাবেলায় ওয়াশিংটন এখন আঞ্চলিক স্থিতিশীলতা নিশ্চিত করতে ভারতকে তার ব্যাকআপ হিসেবে ব্যবহার করতে প্রস্তুত। বিশ্লেষকরা বলছেন, মার্কিন জাতীয় নিরাপত্তা কৌশল থেকে গণতন্ত্রের প্রচারের ভাষা প্রত্যাহারের ফলে বাংলাদেশ ইস্যুতে ভারত আঞ্চলিকভাবে আরো স্বাধীনভাবে কাজ করার সুযোগ। এই পরিস্থিতিতে মার্কিন যুক্তরাষ্ট্র তাদের কৌশলগত স্বার্থকে সর্বোচ্চ অগ্রাধিকার দিচ্ছে, তাই তারা আঞ্চলিক স্থিতিশীলতা রক্ষার ক্ষেত্রে ভারতকে নেতৃত্ব দিতে উৎসাহিত করবে। এর মানে হলো বাংলাদেশ ইস্যুতে দিল্লির নীতি এখন ওয়াশিংটনের নীতিতে প্রতিফলিত হওয়ার সম্ভাবনা বেশি। সূত্রগুলো বলছে, মার্কিন ভারত কৌশলগত গাঁটছড়া শক্তিশালী হলেও ঢাকার বর্তমান অন্তর্বর্তী সরকারের সঙ্গে দিল্লির সম্পর্ক কিন্তু চরম শীতলতায় ভুগছে। এই শীতলতা আসন্ন নির্বাচনের আগে নতুন ধরনের জটিলতা তৈরি করছে। বাংলাদেশে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের দাবিটি এরই মধ্যে আন্তর্জাতিক নানা মহল থেকে উঠে এসেছে, তবে সরাসরি মার্কিন প্রশাসনের পক্ষ থেকে এ নিয়ে কথা বলতে দেখা যায়নি। একাধিক সূত্র বলছে, ভারত ও যুক্তরাষ্ট্রের মধ্যে বাংলাদেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতি ও আগামী সংসদ নির্বাচন নিয়ে বেশ কয়েকটি বৈঠক হয়েছে। দর্শক, বাংলাদেশের মার্কিন দূতাবাসে এখন কোনো পূর্ণাঙ্গ রাষ্ট্রদূত নেই। ট্রেসেন জ্যাকবসন চার্জ দ্য অ্যাফেয়ার্স হিসেবে গত বাইডেন সরকারের শেষ দিকে নিয়োগ পেয়েছিলেন, তবে ট্রাম্প প্রশাসন ব্রেন্টকে বাংলাদেশের রাষ্ট্রদূত হিসেবে নিয়োগ দিলেও সিনেটের চূড়ান্ত অনুমোদন এখনো হয়নি। সূত্রগুলো বলছে, শিগগিরই ট্রাম্প প্রশাসনের একজন দূত বাংলাদেশ সফরে আসবেন। তিনি ইউএস স্টেট ডিপার্টমেন্টের দক্ষিণ এশীয় বিভাগের দায়িত্বপ্রাপ্ত একজন কর্মকর্তা, যার সাথে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্ক রুবিওর খুব ভালো সম্পর্ক। ট্রাম্প প্রশাসনের বিশেষ বার্তা নিয়ে তিনি বাংলাদেশে আসবেন। সেই বিশেষ বার্তাটি এনএসএস এর নতুন নীতির আলোকেই হবে এমন তথ্যই জানা গেছে। সে বার্তাটি হবে অন্তর্ভুক্তিমূলক নির্বাচনের আর চীনের কাছ থেকে দূরে থাকার বার্তা। এদিকে ক্রিসমাসের ছুটির শেষে অনুমোদন চূড়ান্ত হলে বাংলাদেশে কর্মস্থলে যোগ দিবেন রাষ্ট্রদূত ব্রেন্ট। দর্শক, আন্তর্জাতিক মেরুকরণের যখন এই অবস্থা, তখন দেশের অভ্যন্তরে চলছে বিরোধ আর অবিশ্বাসের খেলা। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারপারসন তারেক রহমান মায়ের অসুস্থতার সময় দেশে আসতে না পেরে গত কয়েকদিন ছিলেন চুপচাপ। 7 ডিসেম্বর পুরনো মিত্রের পুরাতন ক্ষতে খোঁচা দিয়ে মুখ খুলেছেন, বলেছেন 1971 সালে তারা কি করেছে সেটি মানুষ জানে। জামাতের আইনজীবী শিশির মনিরের বিরুদ্ধে দায়ের হয়েছে মামলা। সাংবাদিক শওকত মাহমুদকে বাসা থেকে আটক করেছে ডিবি পুলিশ। বিএনপির নীতি নির্ধারক পর্যায়ের কয়েক নেতার আশঙ্কা, দলটির এখন যে অবস্থা তাতে ফেব্রুয়ারিতে ভোট হলে তারা বিপর্যয় দেখতে পাচ্ছেন। নির্বাচন কমিশনের 4 ডিসেম্বর এক বৈঠক শেষে বলেন, অনিবার্য পরিস্থিতি ছাড়া বিএনপি নির্বাচন প্রক্রিয়ার বাইরে যেতে চায় না। এই অনিবার্য পরিস্থিতি কি সেটি নিয়ে দেখা দিয়েছে প্রশ্ন। আবার নির্বাচনের কথা দলটির নেতারা মুখে বলল, মিত্রদের সঙ্গে তাদের বাড়ছে দূরত্ব। বিবিসি বাংলার প্রতিবেদনে বলা হয়, নির্বাচনকে সামনে রেখে বিএনপি এককভাবে প্রার্থী তালিকা ঘোষণা করায় দীর্ঘদিনের মিত্র দলগুলোতে ক্ষোভ ও অসন্তোষ তৈরি হয়েছে। শেষ পর্যন্ত সর্বোচ্চ 10 থেকে 12টি আসন মিত্র কিংবা সমমনা দলগুলোকে ছাড়তে পারে বিএনপি। তবে এসব দলকে নিয়ে জোটবদ্ধ নির্বাচন হবে নাকি আসন ভিত্তিক সমঝোতা হবে তাও চূড়ান্ত হয়নি। দর্শক, দীর্ঘদিন ক্ষমতার বাইরে থাকা বিএনপির পক্ষে এবারের নির্বাচনে দলীয় মনোনয়ন প্রত্যাশীদের উপেক্ষা করা কঠিন হবে। ফলে জোট শরিকদের জন্য আসন ছাড় নিয়ে বাড়ছে জটিলতা। আবার নিজেদের প্রার্থী যেসব এলাকায় ঘোষণা করা হয়েছে সেখানেও স্বস্তি নেই। এরই মধ্যে বিভিন্ন এলাকায় বিদ্রোহী প্রার্থী সমর্থকেরা সংঘাতে জড়িয়ে পড়েছেন। বিএনপির সঙ্গে জোট করবে শোনা গেল, এনসিপি শেষ পর্যন্ত জোট করেছে নাম সর্বস্ব দুটি দলের সঙ্গে। এদিকে লেবার পার্টির সভাপতি মোস্তাফিজুর রহমান ইরান তো বিবিসি বাংলাকে সরাসরি বলেছেন, তারা আর বিএনপির সঙ্গে নেই। ইরান বলেন, আলোচনা না করে যেভাবে প্রত্যাশিত আসনগুলোতে বিএনপি প্রার্থী দিয়েছে তাতে তারা ক্ষুব্ধ ও ব্যথিত।
20 বছর তারা বিএনপির সঙ্গে চলেছেন, এখন আর 20 দিনও চলতে চান না। একই ধরনের ক্ষোভ ঝেড়েছেন বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক। সব মিলিয়ে বোঝা যাচ্ছে বাংলাদেশের রাজনীতিতে বর্তমানে কোনো একক শক্তি ডিকটেট করতে পারছে না। দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক জটিলতা, অর্থনৈতিক অস্থিরতা এবং আন্তর্জাতিক ভূ রাজনৈতিক সমঝোতার এই খেলায় শেষ হাসি জনগণের মুখে ফুটবে কিনা তা নির্ভর করছে সংস্কারগুলো কতটা কার্যকরভাবে বাস্তবায়িত হচ্ছে তার উপর। তবে একটি বিষয় বেশ স্পষ্ট, খেলার ফলাফল নির্ধারণ করছে না কেবল ঢাকা, বরং দিল্লি এবং ওয়াশিংটনের কৌশলগত যুগলবন্দি, যেখানে এনএসএস একটি বড় ফ্যাক্টর। এই এনএসএস এর কারণে ভূ রাজনৈতিক বাধ্যবাধকতা তৈরি হয়েছে যে বাংলাদেশের ট্রানজিশন যেন নিয়ন্ত্রিত হয় এবং আঞ্চলিক স্থিতিশীলতা যেন বজায় থাকে। বাংলাদেশের রাজনীতি এখন এমন এক সিরিয়াল যেখানে প্রধান চরিত্ররা সব দেশের বাইরের এক প্রতিবেশী চায় তার পছন্দের লোক থাকুক, আর আরেক পরাশক্তি চায় তার প্রতিদ্বন্দ্বী যেন না থাকে। আর বাংলাদেশের মানুষ তারা কেবল দর্শক, যারা রিমোট হাতে নিয়ে বসে আছেন, ভাবছেন কখন এই নাটকের পর্ব শেষ হবে। সংস্কার হচ্ছে, সংবিধান বদলাচ্ছে, কিন্তু সেই পুরনো প্রশ্নটা থেকেই যাচ্ছে, ভোটে কি ভোটটা দেওয়া যাবে নাকি শুধু। এখন পর্যন্ত বিএনপির নমিনেশন পেয়ে আছে আজাদ। আজাদের অসভ্যতা, দুর্নীতি, মাস্তানি, কালোবাজারি ২৫০০ এলাকায় যারা আছে সবাই জানে, এমনকি বাংলাদেশের অনেকেই জানে। এই অসভ্য লোকটিকে নমিনেশন দিয়ে তারেক রহমান প্রমাণ করেছে যে তারেক জনবিচ্ছিন্ন এবং সে সাধারণ মানুষের পালস বোঝে না। কারণ তারেক যদি সাধারণ মানুষের পালস বুঝতো তাহলে নমিনেশনটি এখনো টিকিয়ে রাখে না। এটা সাধারণ জনগণের সাথে তারেকের একটি চ্যালেঞ্জ। মার্কা না ব্যক্তি, না অবদান, না কারো ব্যক্তিগত ক্যালিবার, কোনটা বিচার্য হবে একটি নির্বাচনে? শুধুমাত্র মার্কা দেখে দলের প্রধান স্বৈরাচারের মতো কাউকে ক্যান্ডিডেচার দিয়ে দিবে, সেটাকে ২৫০০ মানুষ মেনে নেবে? আমাদের ২৫০০ মানুষ বরাবরই বিদ্রোহী টাইপের, কারণ আমাদের ২৫০০-এ হাজার হাজার মোগল আমলের সেনাবাহিনী সদস্যরা এখানে স্থায়ী হয়েছিল এবং তাই আমরা একটু বিদ্রোহী টাইপের মানুষ। ২৫০০-এ আমার পরিবারের পরিচয় আপনারা জানেন। আমার গ্র্যান্ডফাদার অর্থাৎ আমার নানা KM সাদিকুর রহমানের অবদান পুরিন্দা হাই স্কুল থেকে শুরু করে একেবারে ২৫০০-এর সব জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। আমার নানাবাড়ি পরিবার খন্দকার ফ্যামিলি ২৫০০-এর পশ্চিম সাইডের সবচেয়ে প্রভাবশালী পরিবার এবং আমাদের পরিবার থেকে অনেকেই এখন পর্যন্ত মেম্বার অফ পার্লামেন্ট হয়েছেন এবং আমি KM সাদিকুর রহমানের সবচেয়ে বড় নাতি। এছাড়াও আমার বাবার সাইডে অর্থাৎ ২৫০০-এর পূব সাইডে টেটিয়া দরবার শরীফের আমি হচ্ছি গদিনুদ্দিন। আপনারা জানেন গত ১০০ বছর ধরে সুফি পরিবারের সেই পরিবারের প্রভাব আমরা ১০০ বছর ধরে আমাদের লক্ষ লক্ষ মুরিদ এবং আমাদের বন্ধু বান্ধব দিয়ে সেইখানে আমরা আপনাদের ভালোবাসায় জড়িয়ে আছি। আমি আপনাদের বলছি আজাদকে সমর্থন করা হবে আমার ২৫০০ নারায়ণগঞ্জ ২ এলাকার সবচাইতে বড় ভয়ঙ্কর পরিণতি। সেখানে যদি বিএনপির কোনো সুষ্ঠু ক্যান্ডিডেট সেখানে নমিনেশন পেত আমি তাকে সমর্থন করতাম, কিন্তু যত সময় যাচ্ছে ততই মনে হচ্ছে তারেক কোকোর বউয়ের এই চয়েসের বাইরে যেতে পারার ক্ষমতা রাখে না। তাই আমাদের হাতে তুলে নিতে হবে ২৫০০-এর ভবিষ্যৎ। যদি তারেক আজাদের পরিবর্তে বা বিএনপি আজাদের পরিবর্তে অন্য কোনো সুষ্ঠু নির্বাচনে অংশগ্রহণকারী ব্যক্তিকে নমিনেশন দেয় বিএনপির পক্ষে আমি তাকে সমর্থন দেব, কিন্তু সেই সময়টি বোধহয় পার হয়ে যাচ্ছে। ২৫০০-কে তাই আমি ধ্বংস হতে দিতে পারি না। ২৫০০-কে অবশ্যই আমাদের বাংলাদেশের একটি রোল মডেলে পরিণত করতে হবে। সেখানে আমরা দুর্নীতিবাজদের, আমরা কালোবাজারিদের, অসভ্যদের জায়গা দেব না, কোনো অবস্থাতেই না, কোনো অবস্থাতেই না। তাই চিন্তা ভাবনা এগিয়ে চলেছে আমাদের চিন্তা ভাবনার এখন যে পর্যায়ে এসে দাঁড়িয়েছি সেটা হচ্ছে, আমি ঘোষণা দিচ্ছি, যদি আজাদের ক্যান্ডিডেচার বিএনপি থেকে
বাতিল না করা হয় এবং সুষ্ঠু অন্য কাউকে দেয়া না হয়, তাহলে সেখানে স্বতন্ত্র নির্বাচন করব আমি সেখানে স্বতন্ত্র ক্যান্ডিডেট হব 2500-কে রক্ষা করার জন্য, এবং আপনারা আমার পাশে থাকবেন আশা করি। কে এম সাদিকুর রহমানের নাতি হিসাবে, বড় নাতি হিসাবে, এবং হযরত সুলাইমান শাহের নাতি হিসাবে আপনারা আমার পাশে থাকবেন। আপনারা আমার রাজনৈতিক মূলনীতিগুলো জানেন। আমি জামাত বিরোধী, আমি মৌলবাদিতার বিরোধী, আমি সকল ধর্মের মানুষের অধিকারের কথা বলি। আমি বিশ্বাস করি আওয়ামী লীগ পরিশোধিত হয়ে আওয়ামী লীগের অবশ্যই রাজনীতি করার অধিকার আছে এবং দলীয় ব্যানারের অধিকার আছে, কারণ আওয়ামী লীগের ইতিহাস বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের সাথে জড়িত। আওয়ামী লীগের কিছু নেতা কর্মীদের বিফলতার কারণে আওয়ামী লীগকে নির্বাচনের বাইরে রাখা যাবে না, উচিত হবে না রাখা। তাই আমি আওয়ামী লীগের মানুষের রাজনীতি করার অধিকারের কথাও বলবো, যদিও আমি শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক আদর্শ অনুসরণ করে থাকি। আমি মনে করি সকল নেতার ভুল আছে, সবারই ভুল আছে, কিন্তু সবার রাজনীতি করার অধিকার আছে, যদি তারা জামাতের মতো সন্ত্রাসী না হয়। যারা স্বাধীনতা সার্বভৌমত্বের বিরোধী, আমি তাদের বিরোধী। আপনারা আমার হাতকে শক্তিশালী করবেন আশা করি। আমি সকল মত প্রকাশের অধিকারের কথা বলি, কারণ শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বলে গেছেন, ব্যক্তির চাইতে দল বড়, দলের চাইতে দেশ বড়। তাই আমি বলবো, বিএনপি, আওয়ামী লীগ সবাই আমার পাশে থাকবেন 2500-কে রক্ষা করার জন্য, এবং এই রকম স্বৈরাচারী সিদ্ধান্ত আজাদকে ঘিরে নেয়া, এর বিরুদ্ধে আপনারা আমার পাশে দাঁড়াবেন। আমরা চাই আমাদের বাংলাদেশ সবার উপরে বাংলাদেশ, সকল ধর্মের বর্ণের মানুষের অধিকার আমরা প্রতিষ্ঠিত করব, বহুদলীয় গণতন্ত্র আমরা প্রতিষ্ঠিত করব। বাংলাদেশকে মৌলবাদীদের হাতে আমরা তুলে দেব না। আমরা অন্য কোনো বিদেশি শক্তির পদলেহন করব না। আমরা আর কোনোভাবেই কোনো পরিবারতন্ত্রের পদলেহন করব না। স্বীয় যোগ্যতায় কেউ যদি নেতৃত্ব প্রমাণ করতে পারে, করবে, কিন্তু সেটা বোধহয় ধীরে ধীরে প্রায় অসম্ভব হয়ে যাচ্ছে। বোধহয় তারেক রহমান তার বাবা সুযোগ্য সন্তান যে নয়, সেটা প্রমাণ হচ্ছে আস্তে আস্তে। তাই বিএনপিকে রক্ষা করার জন্য আমার এই পদক্ষেপ। আর কিছুদিন দেখা, এরপরে অবশ্যই আমি 2500-এর পদপ্রার্থী হব, যদি আজাদকে বিএনপি থেকে সরিয়ে দেওয়া না হয়। সুস্থ থাকবেন, সুন্দর থাকবেন। এবং নারায়ণগঞ্জের 5-এর মাসুদকে বলছি, আজাদের মতো একটি কুলাঙ্গারকে তোমরা প্রধান অতিথি বানিয়েছ, বড্ড অন্যায় করেছ। আজকে মোটামুটি সারা বাংলাদেশ অবাক। ব্যারিস্টার ফুয়াদকে আওয়ামী লীগ, মানে গুপ্ত অবস্থায় আছে থাকা আওয়ামী লীগ, প্রকাশ্যে থাকা বিএনপি, দুই দল মিলা এমন অবস্থা করছে ব্যারিস্টার ফুয়াদ। এখান থেকে ফুয়াদ ভাইয়ের একটা জিনিস কিন্তু শিক্ষণীয়, যে থাকে না যে আপনার কাছাকাছি ক্ষমতা আছে বা মাঠটা একটু পরিষ্কার, মন যা চায় ক্যান্টনমেন্ট উড়াই দিবেন। আপনার নির্বাচনী এলাকায় আজকে আপনার যে গণধোলাইয়ের চেষ্টা করা হয়েছে, মানে মাথার টাক টোক কিন্তু প্রথমে ফাইডা যেত ফুয়াদ ভাই। দর্শক, আজকে যে ঘটনা দেখছেন, আসলে ঘটনার প্রেক্ষাপটটা কিন্তু অনেকে জানেন না। কোথায় কারা এইভাবে ব্যারিস্টার ফুয়াদকে ধাওয়া দিল, আর কোন রকমে গাড়িতে উঠা মান সম্মান ইজ্জত বাঁচাইলো ভাবে লুঙ্গিটা খুলে রেখে, আমি লুঙ্গি পরে না, উনি পায়জামা পরে। আচ্ছা, যাই হোক, নিজের নির্বাচনী এলাকায় গিয়ে জনসাধারণের তোপের মুখে পড়েছিলেন আজকে এবি পার্টির সাধারণ সম্পাদক ব্যারিস্টার ফুয়াদ। এই সময় যে ভুয়া ভুয়া স্লোগান সহ আরো কিছু গালাগালির শব্দ ছিল। রবিবার দুপুর 1টার দিকে আপনার এই ঘটনা ঘটেছে। রহমতপুর, বাবুগঞ্জ, মুলাদি, হিজলা, মানে এই 3টা এলাকার যে সড়ক আছে, সেই সড়কের আরিয়াল খাঁ নদীর উপর মীরগঞ্জ সেতুর ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠানে গিয়েছিল ব্যারিস্টার ফুয়াদ। মানে নতুন লেতা হয়েছে তো, ভিত্তিপ্রস্তরে গেছে, মনে হয় উনি দল ক্ষমতায় আছে, উনি ফান্ডিং করছে, থাকে না, মানে যাই হোক। তো এই সময় ওনার বক্তব্য ছিল কি, স্থানীয়রা চাঁদা চাওয়ার কারণে নাকি সেতুর কাজ স্থগিত ছিল। এখন স্থানীয়রা এই মুহূর্তে কারা? বিএনপি। এরপরই স্থানীয় জনগণ তাকে ঘিরে ভুয়া ভুয়া স্লোগান দেয়। পরিস্থিতি এক পর্যায়ে উত্তপ্ত হয়ে উঠলে দ্রুত দৌড়ে গিয়ে গাড়িতে ওঠেন এবং এলাকা ত্যাগ করেন। পরে স্থানীয় ছাত্রদলের পক্ষ থেকে ব্যারিস্টার ফুয়াদকে বাবুগঞ্জে
অবাঞ্ছিত ঘোষণা করা হয়। এখন কেন ছাত্রদল এই কাজ করলো? বাবুগঞ্জ উপজেলা ছাত্রদলের আহ্বায়ক যিনি আছেন আতিক ভাই, তিনি বলছেন যে সেতু উদ্বোধনী অনুষ্ঠানে এসে ফুয়াদ বাবুগঞ্জের সাধারণ নাগরিকদের চাঁদাবাজ বলে অপপ্রচার করেছেন, এমনকি চায়না কোম্পানির কাছে চাঁদা চেয়েছেন ফুয়াদ বলেছিল। আর এমন অভিযোগ তুলে গণমাধ্যমে ফুয়াদ মন যা চায় তাই বক্তব্য দিচ্ছিল। এই ব্যাপারে আমরা স্থানীয় সাধারণ নাগরিকরা এক হয়ে প্রতিবাদ করছি। এখন এই যে সাধারণ নাগরিক বলতে তো কোনো নাগরিক নাই। ব্যারিস্টার ফুয়াদ সাম্প্রতিক সময়ে সেনাবাহিনী ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া, গালাগালি করা, তারপর হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবকে নিয়ে মন যা চায় তাই বলা, এই যে টেলিভিশন টক শোতে এসি রুমে বৈশা পাকনা পাকনা কথা বলে, বাস্তবতা হচ্ছে এইটা যেটা আজকে ফুয়াদ পাইছে। ক্ষেতের সাক্কা খেতে তোলে লাইলে ভাঙ্গে না মুসলিম ভাইয়ের বউ, সে ডায়লগটার বাস্তব রূপ নিশ্চয় আজকে ব্যারিস্টার ফুয়াদ দেখছে। আমার মনে হয় না আর কি আগামী দিনে আর এলাকায় যাবে। আর মুসলিম ভাইয়ের বউর আমি একটা প্রশ্ন করছিলাম, তেল্লা চোরাও পাখি ফুয়াদ নেতা, তুমি এই কথাটা কেন বললা? তো ভাবির যে ব্যাখ্যাটা আর কি, মানে আমাদের কুমিল্লার ভাষায় ভাবির ব্যাখ্যা হইল যে বর্তমানে এমন কতগুলা রাজনৈতিক দল দাঁড়াইছে যে এখানে একজন লোক ইকুয়াল টু একটা দল। গ্রামের একটা মেম্বারই ভোটে এরা পাশ করবে না যদি সেখানে আওয়ামী লীগ, বিএনপি, জামাত, জাতীয় পার্টি প্রার্থী দেয়। এদেরকে খুঁজে পাওয়াই যাবে না। মাঠ পরিষ্কার, মন যা চায় তাই বলা যায়, ক্যান্টনমেন্ট উড়াই দেওয়া বলা যায়, কিন্তু পরিস্থিতি বদলাইলে সবার আগে আবারও গুপ্ত অবস্থায় গিয়া লুকাই যাবে ফুয়াদরাই। ভালো থাকুন, আসসালামু আলাইকুম।